দুর্নীতি আর বাংলাদেশ একটা অপরের পরিপূরক। সো সরকার চাইলেই কি রাতারাতি সম্ভব না। তবে এই মুহূর্তে একটু মাইন্ড কার্ড চিপায় আছেন আমাদের সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। আওয়ামী লীগ কি ফিরে আসার পরিকল্পনা করছে? মে জুন মাসে আওয়ামী লীগ 10-15 লাখ মানুষের একটা শোডাউন করার চিন্তা করছে। বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল। এই অভিযোগগুলো ছিল তথাকথিত কতিপয় গোলাদের। তো এদের মধ্যে একজন যে ছিল অন্যতম, সেটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল। এদের মতো তথাকথিত বাটপারগুলোর কারণে বাংলাদেশের পরিণতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশে যদি দুর্ভিক্ষ লাগে, এদের চামড়া বাংলাদেশের মানুষ টেনে ছিঁড়বে। দেখেন আপনারা বলে দিলাম, চাইনা ছিঁড়বে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সকল জায়গায় এখন আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সকল জায়গায় এখন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। হাজারে সাধারণ কর্মীরা জড়ো হচ্ছে এবং তাদের সাথে সাধারণ জনগণ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করছে। এখন প্রশ্ন উঠেছে যে জেনারেল ওয়াকার তাহলে কোন পক্ষে? তিনি যদি আওয়ামী লীগ না হন তাহলে তার কোন পক্ষে? এখন সেনাপ্রধান এক পক্ষ আওয়ামী লীগ বলতেছে তিনি আওয়ামী লীগ বিরোধী, আবার নাগরিকরা বলতেছে যে তার আওয়ামী লীগ প্রীতি রয়েছে, তাহলে তিনি কোন পক্ষে? এই মুহূর্তে একটু মাইন্ড কার্ড চিপায় আছেন আমাদের সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। মে এবং জুন এই দুইটা মাসের মধ্যেই আওয়ামী লীগ রাজপথের দখল নেবে এবং এই দখলের ক্ষেত্রে শেখ হাসিনার যে ক্যারিসম্যাটিক পদ্ধতি, প্রায় 15 লক্ষ মানুষ একত্রিত হয়ে ঢাকার রাজপথ দখল করবে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল, কিংবা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার বিশাল একটা সুসংবাদ দিয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। 26 লক্ষ ভারতীয়কে বাংলাদেশে চাকরি প্রদান করা, দেশ বিরোধী অসংখ্য চুক্তি করা যেটাতে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট হয় আর ভারতের স্বার্থ রক্ষা হয়, আদানির বিদ্যুৎ দামের থেকেও বেশি মূল্যে ক্রয় করা, পদ্মা সেতু শুধুমাত্র ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধার জন্য করা, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের 7 সিস্টার্স অঞ্চলের যে রেল প্রকল্প ছিল সেটাকে অনুমোদন দেওয়া, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড ভারতের কাছে বিকিয়ে দেওয়া। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল। এই অভিযোগগুলো ছিল তথাকথিত কতিপয় গোলাদের। তো এদের মধ্যে একজন যে ছিল অন্যতম, সেটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল। এরপর জামাতি, বামাতি, বিএনপি, এবি পার্টি, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে যতগুলা মৌলবাদী জঙ্গি রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে, যারা ধর্মের লেবাস ব্যবহার করে, ধর্মীয় অনুভূতি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত টুপি পরায়। এই টুপি পরা কাঠমোল্লারা সবসময় বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ ভারত ঘেঁষা দল, বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। এই ধরনের অসংখ্য অভিযোগ আমরা গত 15 বছর মিডিয়াতে, টকশোতে দেখলেই বিভিন্ন ধরনের কথা আমরা শুনেছি। বাংলাদেশের তথাকথিত অনলাইন অ্যাক্টিভিস্ট গোলাম মোল্লা রনি আর ইলিয়াস পিনাকি তো আছেই, এছাড়াও ওই যে নবাব কলিমুল্লাহ, নবাবজাদা, এরপর আরো অনেক ভাই, আরো অনেক মাসুদ কামাল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, সংবাদ মাধ্যম কর্মী, গণমাধ্যম কর্মী যারাই ছিল, সবার অভিযোগ ছিল বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে না। তিস্তা চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকার অসংখ্যবার চাবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার না চাওয়াতে, জামাত প্রেমী তার না চাওয়াতে কিন্তু তিস্তা চুক্তি করা সম্ভব কেন্দ্রীয় সরকারের পক্ষে হয়ে উঠে নাই। আপনারা এও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জামাত প্রেমী, মৌলবাদী প্রেমী, এবং তার কারণে কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে যাতে খুব সহজভাবে স্মাগলিং করা যায়, সেই জন্য তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে সীমান্তবর্তী অঞ্চলে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চল, সেই অঞ্চলে কাঁটাতারে বেড়া দিতে দেন না, শুধুমাত্র অনৈতিক ব্যবসা স্মাগলিং বন্ধ হবে দেখা। এরপর এছাড়াও ভাই অসংখ্য অভিযোগ ছিল ভারতের আপনার 26 লক্ষ ভারতীয়কে চাকরি দিয়ে বাংলাদেশের যুবকদের বেকার বানিয়ে রেখেছে, আদানির বিদ্যুৎ বেশি দামে কিনেছে যেটা অন্য জায়গা থেকে নেপাল থেকে কিনতে পারতো, এরকম অসংখ্য অভিযোগ আছে। কিন্তু এই যে 8 মাস যাবত তোমাদের আব্বা ডক্টর ইউনূস ক্ষমতায়, ডক্টর ইউনূস তো কোনো চুক্তি বাতিল করে নাই, এত দেশ বিরোধী চুক্তি, দেশের স্বার্থ বিরোধী চুক্তি, কই ইউনূসকে তো দেখলাম না একটা চুক্তি বাতিল করে দিতে, কেন দিল না? অন্যদিকে ভারত তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ তাদের বিমানবন্দর, তাদের স্থলপথ, জলপথ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের যে তৈরি পোশাক শিল্প সেটাকে
রপ্তানি করতো, সেই রপ্তানির সুযোগ কিন্তু বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের প্রায় 2000 কোটি টাকা বাৎসরিক ক্ষতির সম্মুখীন হয়েছে, যেটা বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা তিনি নিজের মুখে বলেছেন। এরপর 7 সিস্টার্স রেল প্রকল্প, এটা যদি চালু হতো সেক্ষেত্রে বাংলাদেশের যে বাণিজ্যের যে একটা দ্বার উন্মোচিত হতো 7 সিস্টার্স অঞ্চলে, খুব সহজলভ্যভাবে অল্প ব্যয়ে বাংলাদেশের তৈরি বিভিন্ন পণ্য 7 সিস্টার্স অঞ্চলে বিক্রি করতে পারতো, যেটাতে উৎপাদন ব্যয় যাই হোক না কেন কিন্তু আপনার পরিবহন ব্যয়টা কমে যাইতো, বাণিজ্যের দ্বার উন্মুক্ত হতো, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতো, নতুন নতুন কলকারখানা গড়ে উঠতো এবং ভারতবর্ষ তাদের সেই 7 সিস্টার্স অঞ্চলকে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের বাণিজ্যিক আপনার বিভিন্ন ধরনের কলকারখানা স্থাপন করতো, বিশ্বের বিভিন্ন দেশ বিনিয়োগের জন্য উন্মুখ হয়ে তাকিয়ে থাকতো একটা বিশাল অংশের বাজার ধরার জন্য। কি হইলো? হয় নাই। এই সুদখুর মহাজন যেই দেশে গেছে, সুইজারল্যান্ডে গেছে, সব প্রকল্প বাতিল, মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বাতিল, ইউএসএআইডি বাতিল, সবশেষ কাতারে গেছে, কাতারে কি হয়েছে জানি না, চীনে গেছে, চীনে সব ধরনের প্রকল্প বাতিল করে দিছে। এই মহাজনের যারা চামচামি করে, দালালি করে, ভণ্ডামি করে, তোরা এখন কথা বলিস না কেন? ভারত নাকি বাংলাদেশ কিনে ফেলেছিল, আওয়ামী লীগ নাকি ভারতকে বাংলাদেশকে বিকিয়ে দিছিল, বাংলাদেশকে বর্গা দিয়ে দিছিল, কই এখন তোরা কেন বাতিল করছিস সব? জামাতি বামাতি বিএনপি হেফাজত ইসলামের নাম করে তোরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাস, তোরা এখন এই সব নিয়ে কথা বলিস না কেন? সব দোষ শেখ হাসিনার না? সব দোষ শেখ হাসিনার। তোরা সবাই দুধে ধোয়া তুলসী পাতা ফেরেস্তা, শালা বাটপারের বাচ্চারা। এদের মতো তথাকথিত বাটপারগুলোর কারণে বাংলাদেশের পরিণতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশে যদি দুর্ভিক্ষ লাগে, এদের চামড়া বাংলাদেশের মানুষ টেনে ছিড়বে, দেখেন আপনারা বলে দিলাম, টাইনা ছিড়বে। সেনাবাহিনীতে শেখ হাসিনার দুইজন বড় আত্মীয় ছিলেন, একজন হলো তারেক সিদ্দিকী, জেনারেল তারেক সিদ্দিকী, আর আরেকজন হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এখন তারেক সিদ্দিকী তিনি পালিয়েছেন এবং তার হিসাব নিকাশ দেখা যাচ্ছে অনেক লম্বা, অনেক টাকা পয়সা, সম্পদের মালিক তিনি। কিন্তু জেনারেল ওয়াকার তার অনেক টাকা পয়সা সম্পত্তিগুলোর কোনো খবর কোনো মিডিয়া কোথাও পাওয়া যায় না। এখন আওয়ামী লীগের লোকজন মনে করছে যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান, তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, তিনি তাকে রক্ষা করেন নাই, রক্ষা করার কোনো উদ্যোগ নেন নাই, তিনি বেইমানি করেছেন ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি জেনারেল ওয়াকার নিয়ে। এখন প্রশ্ন উঠেছে যে জেনারেল ওয়াকার তাহলে কোন পক্ষে? তিনি যদি আওয়ামী লীগার না হন তাহলে তার কোন পক্ষে? আবার যারা বিরোধী, যারা আছে আওয়ামী লীগ বিরোধী, তারা আবার জেনারেল ওয়াকারকে পজিটিভ ভাবে নিচ্ছেন, তারা মনে করছেন যে তিনি হিরো, তিনি সঠিক সময় সঠিক কাজটি করেছেন। এখন কেউ কেউ মনে করছেন যে জেনারেল ওয়াকার তিনি কারো দিকে তাকান নাই, তিনি তার বাহিনীর মতামতকে প্রাধান্য দিয়েছেন এবং তার এই প্রাধান্য দেওয়ার কারণে এই পরিস্থিতি ঘটেছে। আবার কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান হচ্ছেন জামাতপন্থী লোক, কারণ দেখা গেল শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে তিনি সবার আগে জামাতের আমির কোথায় তার খোঁজ খবর লাগানো শুরু করছেন। এখন এইদিকে আবার যে নতুন আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ করার প্রস্তাব দিয়েছে সেনাবাহিনী শিরিন শারমিন এবং সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে, তাতে আবার নাগরিকরা উল্টে যায়, তারা মনে করতেছে যে জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান তিনি তো হচ্ছেন আওয়ামী লীগ প্রেমিক, আওয়ামী লীগের প্রতি তার টান রয়ে গেছে। এবং হাসনাত আব্দুল্লাহ তাদের নেতা, তিনি সতর্ক করছেন যে আওয়ামী লীগ পুনর্বাসনের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই মাটিতে। এখন এইদিকে আবার বৈষম্য বিরোধী যারা নাগরিক পার্টি, তারা এটাও দাবি করছে যে আওয়ামী লীগের যে অনেক দুর্নীতিবাজ এমপি মন্ত্রী যারা ছিল, তারা বিমানবন্দর দিয়ে বুক ফুলিয়ে কিভাবে বিদেশ চলে গেল, এটা সহায়তা কারা করলো? তারা মনে করছে যে সেনাপ্রধানের অনুমতি ছাড়া নিশ্চয়ই এই কাজ হয় নাই এবং তিনি তাদেরকে সেফ স্পেস দিয়েছেন চলে যাওয়ার। এবং এটা অভিযোগ উঠেছে যে ওবায়দুল কাদের, তিনি যশোর ক্যান্টনমেন্টে ছিলেন এবং সেনাবাহিনীর নিরাপত্তা দিয়ে তাকে সীমান্ত পাড়ি দিয়ে দেওয়া হয়েছে। হাসান মাহমুদ, তিনি আটকা পড়ছিলেন, তারপর তিনি কিভাবে বেলজিয়াম চলে গেলেন এবং সেটাও সেনাবাহিনীর লোকজন তাকে বিদায় করে দিয়েছে। কিন্তু আবার একই সাথে ধরা পড়ছিলেন পলক, বেচারা যাইতে পারে নাই, কারণ তার হয়তো অত বড় চ্যানেল ছিল না সেনাবাহিনীতে, টাকা পয়সা ছিল না। এইসব নিয়ে বিভিন্ন সমালোচনা চলছে। এখন বৈষম্যবিদরা এটা বলতে চাচ্ছে যে সেনাপ্রধান আওয়ামী লীগের প্রতি তার পক্ষপাতিত্ব আছে। আবার তারা এটাও বলছে যে এই বাংলার মাটিতে আর আওয়ামী লীগ আসতে পারবে না। এখন সেনাপ্রধান এক পক্ষ আওয়ামী লীগ বলতেছে তিনি আওয়ামী লীগ বিরোধী, আবার নাগরিকরা বলতেছে যে তার আওয়ামী লীগ প্রীতি রয়েছে, তাহলে তিনি কোন পক্ষে? ওই যে কবি নজরুলের একটা কবিতা আছে, নর ভাবে আমি নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। এই পক্ষ ভাবে তাদের, এরা ভাবে এদের। এখন সেনাপ্রধানের অবস্থা হয়েছে সেরকম, আওয়ামী লীগ দোষে, আওয়ামী লীগ বিরোধীরাও তাকে দোষে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন 2-4জন সেনা উচ্চপদস্থ সেনা কর্মকর্তার সাথে আমার আলাপ হয়েছে, তাদের কথায় আমি যেটা বুঝলাম, তারা এই 2-4জন যেটাই বললেন আমার মনে হলো মানে তারা বলতে চেয়েছেন যে না, সেনাপ্রধান মানুষ ভালো। এখন একটি বাহিনীকে নেতৃত্ব দিতে গেলে শুধু নিজের ইচ্ছার প্রতিফলন করবেন বা করা হবে মানে এটা আশা করা যায় না। একটি বাহিনীকে লিড দিতে হলে অনেক কিছু বিবেচনা করতে হয়, বিবেচনায় নিতে হয়, অনেক চাপ থাকে, আভ্যন্তরীণ চাপ, আন্তর্জাতিক চাপ। এখন কথা আছে যে বৃক্ষ তোমার নাম কি, ফলেই আমার পরিচয়। এখন সেনাপ্রধান, তাকে মূল্যায়ন করা হবে তার কাজ দিয়ে, ভবিষ্যৎ সেটা নির্ধারণ করবে যে তিনি কোন পক্ষের, কোন দলের। তবে আমরা আশা করি তিনি যাতে কোনো দলের না হন, তিনি যাতে বাংলাদেশের হন, বাংলাদেশের মানুষের হন, এবং এটাই যাতে তার আসল পরিচয় হয়। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল, কিংবা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার বিশাল একটা সুসংবাদ দিয়ে গেছে।
কিন্তু এই সুসংবাদটাকে বর্তমান আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো কিংবা কিছু মনে করেন ইউটিউবাররা তারা বলতেছে যে কংগ্রেচুলেশন মোহাম্মদ ডক্টর ইউনুস কিংবা আহলান সাহলান ডক্টর ইউনুস, এই দেখো ডক্টর ইউনুস ঘটাই দিছে, এই দেখো ডক্টর ইউনুস আসতে না আসতেই কাতার থেকে বা কাতারের সরকার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে তার দেশে সুযোগ করার বা কাজ করার একটা মাধ্যম খুঁজে দিচ্ছে কিংবা একটা বাজার তৈরি হচ্ছে, এইটা হচ্ছে সেটা হচ্ছে। আসলে দর্শক বন্ধুরা, মেন ঘটনাটা কি? অনেকেই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে 725 জন আপনার সৈনিক নিচ্ছে কাতারের সরকার। আচ্ছা, এটা কি অন্তর্বর্তীকালের সরকার? তিনি যে কাতার সফরে গেলেন কিংবা তিনি যে কাতার সফর শেষ করে পুনরায় দেশে ফিরতেছে, এটা কি আসলে ডক্টর ইউনুস যাওয়াতে আমাদের বাংলাদেশের সৈনিক কি কাতারে যাচ্ছে? আসল ঘটনাটা কি আপনারা জানেন? আসল ঘটনা হচ্ছে ভাই, আমাদের বাংলাদেশ থেকে যে কাতারের সরকার আপনার 700 অধিক, এটা আনুমানিক আপনার 1125 জন হতে পারে। হ্যাঁ, কেমন? এটা আপনার দীর্ঘ হতে পারে। তো এই যে মনে করেন ধরেন এক্সাম্পল 725 জনই ধরেন, তো 725 জন সৈনিক কাতারের সরকার যে আমাদের বাংলাদেশ থেকে নিচ্ছে, এটা কি অন্তর্বর্তীকালে সরকার ঘটাইছে? না ভাই, এটা ঘটাইছে আওয়ামী লীগ। তাও কবে? 2023 সালে। তাহলে এই ঘটনাটা ভাই ঘটাইছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। কেমন? কাতারের সরকার বলছে 2025 সালের ভিতরে আমরা আপনার দেশে থেকে সৈনিক নিব আমাদের দেশের জন্য। কেমন? এটা আপনার মেয়াদ হবে 3 থেকে 4 বছর কিংবা 5 বছর পর্যন্ত। আর এক একজন সৈনিকের স্যালারি পর্যন্ত আপনার ঠিক করে দেয় শেখ হাসিনা 2.5 থেকে 3 লক্ষ টাকা। আর এটা নাকি বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ঘটাই দিছে। দেখেন, আসিফ মাহমুদ তার ভেরিফাইড পেজে তিনি স্ট্যাটাস দিছে যে কংগ্রাচুলেশন প্রধান ডক্টর ইউনুস কিংবা ডক্টর ইউনুসের পক্ষ থেকে সেনাবাহিনীর জন্য বিশাল একটা সুসংবাদ। ভাই, বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার। যেমন আর আমাদের গণমাধ্যমগুলোও মানে কি লেভেলের বাটপাড়ে ভাই, আপনারা এটা কেন প্রকাশ করলেন না যে 2023 সালে শেখ হাসিনা এটাকে ঘটাই দিছে বা শেখ হাসিনা তারা আনুষ্ঠানিকভাবে এগুলা সিগনেচার হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে। কেমন? পেপার সব ঠিকঠাক, চুক্তিপূর্ণ হয়ে গেছে। একটা সেনার আপনার তাকে ফ্যাসিলিটি কি দেওয়া হবে, তিনি কত বছর থাকবে এবং তার স্যালারি কত হবে, সম্পূর্ণ কিছু নির্ধারণ করে গেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার। শুধু ডক্টর ইউনুস কি করছে, যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে বা 5 আগস্টের পরে আমাদের বাংলাদেশে তো সরকারবিহীন ছিল, তাই না? তখন ডক্টর ইউনুস কাতার যায়। কাতার যাওয়ার পরে তারপরে হচ্ছে এটা কি আপনার মানে কি বলে অফিসিয়ালি ভাবে ঘোষণা দেয়। কারণ যেহেতু বাংলাদেশে বর্তমান কোনো গণতান্ত্রিক সরকার নাই, তো শেখ হাসিনা তো এটা হয়ে গেছে। আর ওই করার মোতাবেক আপনার কাতার সরকার ওই ধরনের একটা কাজের যে তারা যে বাংলাদেশ থেকে 725 জন সৈনিক নিব, তো এই সৈনিকটা যেখানে খাটাবে ওই জায়গাটা তো তৈরি করে রাখছে। এখন যদি হঠাৎ করে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার না দেয় বা যদি কাতার সরকার যদি না দেয়, তাহলে তো কাতার সরকার বিপদে পড়বে। কারণ এটা তো আপনার কোনো শ্রমিক না যে আপনি চাইলে যে কোনো দেশ থেকে 700 মানুষ নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে ভাই ডিপার্টমেন্ট, এটা হচ্ছে সেনাবাহিনীর ডিপার্টমেন্ট। বুঝতে হবে, এই দেশ থেকে আনতে হলে ম্যাক্সিমাম আপনাকে 3 থেকে 4 বছর আগেই সেই দেশের সরকারের সাথে চুক্তিমুক্ত হতে হবে আপনাকে। এখন আমি একটা কথা বলি, শোনেন, যারা নাকি বলতেছেন যে ডক্টর ইউনুস এটাকে ঘটাই দিয়েছে, তাদের উদ্দেশ্যে এক লাইন কথা শোনেন। আমাদের দেশটা কি গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশের আপনার সরকারের ভূমিকা কি? জনগণের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত কি গণতান্ত্রিকের প্রক্রিয়ায় এসে একটা সরকার বসাচ্ছে, তাই তো? তাহলে এই অন্তর্বর্তীকালে সরকারের কোনো ভূমিকা আছে? তিনি কি কোনো গণতান্ত্রিক মেনে আসে নাই তো? তাহলে কাতারের সরকার কেন অন্তর্বর্তীকালে সরকারের সাথে কিংবা এই ডক্টর ইউনুস তিনি কাতার সফর গেলেন আর যাওয়ার লগে লগে কি 2 মাসের ভিতরে 725 জন সৈনিক আমাদের বাংলাদেশ থেকে কাতার যাচ্ছে। তাদের বেতন হবে 2.5 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত, আর তাদের চাকরির মেয়াদি হবে 3 থেকে 5 বছর। মানে তিনি আপনার গেল আর যাওয়ার লগে লগে ডক্টর ইউনুসকে কাতার সরকার হাত পা ধরে সবকিছু প্রদান করে দিল যে এই যে নেন প্রফেসর ডক্টর ইউনুস, আপনি নোবেল বিজয়ী, আপনি আসছেন আপনার সম্মানের স্বার্থে, আপনার দেশের সৈনিকের জন্য বা সেনাবাহিনী বা ডিফেন্সের জন্য আমরা এত বড় ভূমিকা দিলাম, এটা শুধু আপনার সম্মানের স্বার্থে। মানে আমরা ভাই কি লেভেলের আসলে মাথার ভিতরে বুদ্ধি আমাদের আসলে কতটুকু আসলে কমে গেলে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি। আর তার উপদেষ্টাদের মানে কি প্রাউড ফিল নিয়ে তারা স্ট্যাটাস দিচ্ছে যে এই যে দেখো অন্তর্বর্তীকালে সরকার আসতে না আসতেই সেনাবাহিনীকে এত বড় একটা আয়ের উৎসর্গ করে দিল কিংবা একটা ব্যবস্থা করে দিল। ভাই, এই ব্যবস্থাটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ করছে 2023 সালে। আর একজন সেনার বা একজন সৈনিকের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে এই ধরনের একটা মনে করেন যাত্রা কিংবা এই যে 3 থেকে 5 বছর একটা চুক্তি বা একটা সফর আরেক দেশে যে তার দেশের আপনার নিরাপত্তাকে বজায় রাখা, আইন শৃঙ্খলাকে বজায় রাখা, কাজ করা একটা সৈনিকের থাকে, স্বপ্ন থাকে ভাই। কারণ এই 3 থেকে 5 বছর মেয়াদে যদি কোনো সৈনিক যেতে পারে, এই সময়ের ভিতরে তারা কোটি টাকা মনে করেন ইনকাম করতে পারে। প্রতিটি সৈনিকের এটা থাকে, স্বপ্ন থাকে ভাই। আর এই স্বপ্নটাকে বাস্তবায়ন করে যায় আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তীকালে সরকার তিনি কি করছে? হ্যাঁ, শেখ হাসিনাটাকে করে গেছে, যেহেতু তিনি আর নাই বর্তমান সরকারে, তিনি সমস্ত কিছু করে গেছে। ওকে ফাইন। ওই যে আপনার ধরেন কিভাবে আমি আপনাকে বলি, আপনারা শোরুম বানালেন, হ্যাঁ সবকিছু ঠিকঠাক, জাস্ট আপনি লাল একটা ফিতা টানলেন গেটের মাঝখানে,
খিচে নিলেন, কাটলেন, দ্যাটস ইট। তো অন্তর্বর্তীকালে সরকার এই কাজটাই করছে, কেমন সমস্ত কিছু আওয়ামী লীগ সরকার করে গেছে। তো যারা নাকি ভাই বর্তমান এগুলা বলতেছে যে এত বড় একটা সুসংবাদ আপনার দিয়ে দিছে, কি জানি বলে অন্তর্বর্তীকালে সরকার দিয়ে দিছে, তাদের উদ্দেশ্যে আমার মনে হয় এই ভিডিওটা যথেষ্ট হয়ে যাবে। যাই হোক দর্শক বন্ধুরা, এই ধরনের ভুল ভাল কথা ছড়াবেন না। আর আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা পুনরায় আবারও প্রমাণ করে দিল যে তারা অন্তর্বর্তীকালে সরকারের পাঁচাটা গোলাম হয়ে গেছে। খুবই দুঃখজনক, কারণ যে সরকারই আসুক না কেন আমাদের গণমাধ্যমগুলা সেই সরকারেরই পাঁচাটা গোলাম হয়ে যায়। দুর্নীতি আর বাংলাদেশ একটা অপরের পরিপূরক। হঠাৎ করে কালকে সকালে যদি ডক্টর ইউনূস সরকার মনে করে যে সারা বাংলাদেশ থেকে দুর্নীতি তুলে নেওয়া হবে, তাহলে একদিনে সারা বাংলাদেশে আমার ধারণা যে 10% মানুষ তারা রাতারাতি মরে যেতে হবে। কেন মরে যেতে হবে? ব্যবসা বাণিজ্য বলেন, প্রতিষ্ঠান বলেন, পাসপোর্ট বলেন, সার্টিফিকেট বলেন, দোকান ব্যবসা বলেন, প্রোডাক্ট ব্যবসা বলেন, প্রত্যেকটা সেক্টরে জালিয়াতি এমন পর্যায়ে আছে যে হুট করে আপনি যদি বলেন যে কালকে থেকে অবৈধ সব গাড়ি বন্ধ, পুলিশ ঘোষ খাবে না, তাহলে ভাই রাস্তাঘাটে গাড়ি চলতে পারবে না, হাইওয়ে পুলিশ যদি ঘোষ না খায়। মানে এরকম প্রত্যেকটা সেক্টরে আমরা কিন্তু নিজেরাই দুর্নীতিতে জড়িত। সো সরকার চাইলেই কি রাতারাতি সম্ভব? সম্ভব না। তবে এই মুহূর্তে একটু মাইন্ড কার্ড চিপায় আছেন আমাদের সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। কেন বলছি? ওনার পুরানো একটা স্টেটাস খুবই ভাইরাল, একটা ভিডিও ছিল, আল্লাহ আল্লাহ হায় আল্লাহ, আমি যদি একবার ওই যে খেয়াল আছে তো ওইরকম একটা স্টেটাস ওনার ভাইরাল, যে উনি তো মোটামুটি 8 মাস ক্ষমতায় আছেন। তো তিনি যেই বক্তব্যগুলা 2020 সালের জুনের 12 তারিখে একটা স্টেটাস দিয়েছিলেন, আজকে তিনি সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার পরের ধাপটাতে আছেন। তিনি তখন যা চেয়েছিলেন, যদি তিনি ক্ষমতা থাকতো, তিনি যে আইনগুলা করার ঘোষণা দিয়েছিলেন সেগুলা কি একটাও আইন হয়েছে? কি চাইছিলেন তিনি? তিনি বলছিলেন যদি ক্ষমতা থাকতো আইন করতাম কিসের? বর্তমান বা সাবেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবেন না, এরকম কোন আইন আমরা এখনো দেখিনি। নাম্বার 2, ক্ষমতা, চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না, কিন্তু আমরা এই সরকারের মধ্যেই এরকম ঘটনা দেখছি। নাম্বার 3, সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। এই সংস্কারকালীন সরকার বা ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি নিজেই কি গণপরিবহনে চড়ছেন? কোন স্টেটাস, কোন ছবি? আমাদের ছাত্র উপদেষ্টারা যারা এর আগে অটোতে চড়তো তারা, ডক্টর ইউনূসের কথা বাদ, এরা কিন্তু কেউই করে নাই। নাম্বার 4, রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। আমাদের বাস্তবতা তো চুলটা, আমাদের উপদেষ্টারা যারাই গাড়ি চড়েন তারা গাড়ি যখন যায় রাস্তায় গাড়ি কিন্তু আপনার থাইমেই থাকে। তারপরে বলছেন যে বিদেশ গমনের ক্ষেত্রে আরো অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না, এ বিষয়ে সংসদকে জানাতে হবে। ডক্টর ইউনূসের সফর সঙ্গীর তালিকাটা অনেকটাই সংক্ষিপ্ত, এটা তিনি হয়তো নিজেই করেছেন, আসিফ নজরুল ইসলাম স্যার পরামর্শ দিয়েছেন কিনা জানা নাই। নাম্বার 6, জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হতে হবে। এটার কিছুটা প্রতিফলন আমরা দেখেছি। তাদেরকে মহামান্য এবং মাননীয় বলা নিষিদ্ধ হবে, এটা কোনোটাই হয় নাই, আমরা এখনো সবাইকে মহামান্য বা মাননীয়ই বলি। তারপর হচ্ছে তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশের সকল সম্পত্তি, আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। তা আমাদের উপদেষ্টারা যে তাদের আয়ের বিবরণ দিচ্ছেন জনগণ কি জানতে পারছে? গণমাধ্যমে প্রকাশিত হয়েছে? এটা সরকারের কাছে নাকি দিছে আমরা কিন্তু জানি না। তারপর তিনি বলছেন দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর করবে। কাদের? মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের। আসলে কি এগুলা হয়েছে? হয় নাই। অন্যান্য ক্ষেত্রেও আরো বহু কিছু করতাম, যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম। আমরা দেখছি এই 8 মাসে অনেক দাগি লিস্টেড সন্ত্রাসী জামিন পাইছে, মুক্তি হইয়া চাঁদাবাজি, লুটপাট চালাচ্ছে। এরকম অনেক বক্তব্য দেওয়া যায় ক্ষমতায় যাওয়ার আগে, চেয়ারে বসার আগে। আমরা চা দোকানে বসে বসে মেসির সমালোচনা কিন্তু করতে পারি, ক্রিকেটারদের সমালোচনা করতে পারি, কিন্তু নিজেরা ওই জায়গায় পর্যন্ত যাওয়ার জন্য যে যোগ্যতা, দক্ষতা, এগুলা অর্জনের জন্য আমাদের কোনো চিন্তা নাই। এগুলা সমালোচনা করা সোজা। এখন যখন আপনি নিজেই চেয়ারে কতটুকু পারছেন, আসিফ নজরুল ইসলামের এই স্ট্যাটাসটাই এখন ভাইরাল। নিশ্চয়ই স্যার জবাব দিবেন এর ব্যাপারে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।